এই পদত্যাগ করার কারণ হচ্ছে আমার বিবেকের দংশন। আমি বারবারই একটা কথাই বলেছি যে আজকে 4 মে দুপুর 12টার পর অনেকে ভাবছে, সেটা নয়। কারণ রেজাল্ট যদি উল্টোটাও হতো আমি তবুও পদত্যাগ করতাম। তার কারণ ওই যে বললাম না, আমি যখন থেকে সেই ঘটনাগুলো দেখেছি, রাস্তায় টিচারদেরকে মারা হচ্ছে বা অভয়াকাণ্ডের সময় বিচার হচ্ছে না, তার মাকে মারধর করা হচ্ছে, সেগুলো দেখে যেন গায়ে কাঁটা দিয়ে উঠতো। সেদিনই দল ছাড়তে চেয়েছিলাম, কিন্তু কিছু পারিবারিক কারণে সেই পুরানো অত্যাচারের কথা, যেটা হয় জানেন, সবাই ভয় পায়, সেই পুরানো অত্যাচারের কথা ভেবে আমাকে বারবার অনেক মানুষ আমাকে বাধা দিয়েছিলেন। তো আমি তাদেরকে ওভারকাম করে উঠতে পারিনি, নইলে আজ থেকে 2 বছর আগেই আমি পদত্যাগ করতাম। এবং রেজাল্টটা যদি আজকে উল্টোও হতো তবুও আমি পদত্যাগ করতাম। দলটাও কি ছাড়লেন? হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আজ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। এবং এটা নয় যে আজকে দল ক্ষমতা থেকে সরে গেছে বলে আমি পদত্যাগ করলাম। আজকে যদি দলের রেজাল্টটা 294 হতো আমি তবুও পদত্যাগ করতাম, কারণ সেই বিবেকের দংশন যেন কোথাও কুরে কুরে খাচ্ছিল। আর দেখুন, সুযোগ সুবিধা তো যা থাকে থাকে, মানুষের জীবনে মনুষ্যত্ব না থাকলে তো সেখানে মানুষ নয়। তো আমার বারবার মনুষ্যত্ব আপনারা দেখে এসছেন, আমার জীবন লড়াই দিয়ে শুরু। আমি এক রাতে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। তো আমার জীবন সবসময় সেই রাস্তায় লড়াই দিয়েই আমি শুরু করেছি। তো আজকে তৃণমূলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম এবং আমি চাই আগামী দিন রাস্তাতে মানুষের জন্য যেরকম গতদিনেও ছিলাম আগামী দিনেও থাকবো। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ, জেলা পরিষদের যে কর্মাধ্যক্ষ সরকারি পোস্টটি আমি হোল্ড করছিলাম, সেই পোস্ট থেকে রিজাইন দিলাম সরকারিভাবে ডিএম সাহেবের কাছে। এবং যেটা জেলা পরিষদের সদস্য পদ, সেটা যেহেতু সিলেক্টেড নয়, ইলেক্টেড পোস্ট আপনারা জানেন, সেটার জন্য আইনত ব্যাপার থাকে। তো আমার যারা অ্যাডভোকেট সেল রয়েছে, আমি একটি অ্যাডভোকেট পুরো সংস্থার সাথে যুক্ত, তারা আমাকে যে গাইডটা করে দেবে আমি সেই গাইডলাইন্স অনুযায়ীও ওটার থেকেও আমি ব্যবস্থা নেব। তাহলে এবার গন্তব্য কি আপনার প্রাক্তন স্বামীর দলে? না না, দেখুন, দল তো কারো বাবার নয়, দল তো কারো পার্সোনাল প্রপার্টি নয়। আর আপনারা ওভাবে প্রশ্ন করছেন, দেখুন, আমি যেদিন ভারতীয় জনতা পার্টি করেছিলাম সেদিনও তো ওনার দল বলে তো করিনি, লড়াইটা ছিল আমার মানুষের জন্য রাস্তায়, ঠিক আছে। আর হ্যাঁ, নিশ্চয়ই আমি সেদিন একটা ব্যক্তিগত সম্পর্কে করেছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে দল কারো পার্সোনাল সম্পত্তি, দল তো সবার। কিন্তু তার আবার এটাও বলতে চাইছি যে আমি আজকে তৃণমূল কংগ্রেস বা সমস্ত সুযোগ সুবিধা, নিরাপত্তা রক্ষী বাহিনী সমস্ত থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম বা রিজাইন করলাম বা তাদেরকেও মুক্তি দিলাম মানেই আমি এখনই কোনো দলে চলে যাচ্ছি, সেটা মানে নয়। আমি মানুষের জন্য থাকবো। রাত বিরেতে মানুষ ফোন করলে যেভাবে আমায় পায় সেভাবেই পাবে। এবং তাতে যদি আগামী দিন কোনো দলের মনে হয় যে হ্যাঁ, আমাকে দিয়ে কোনো কাজে লাগতে পারে, মানুষের সেবায় লাগতে পারে, তাহলে নিশ্চয়ই থাকবো। দলকে অনেকবার বলার চেষ্টা করেছি যে মানুষের গন্ধ অন্যরকম আসছে, মানুষের পাশে এভাবে থাকতে হবে, কিভাবে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে। কিন্তু বড্ড দল যেন মানুষের থেকে খুব দূরে সরে গেছিল, ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে লোকেল নেতৃত্ব। দেখুন, মানুষ নেতা বানায়, নেতা মানুষ বানায় না। তো আজকে যদি মনুষ্যত্ব অনুযায়ী আমরা যদি মানুষের গন্ধটা পেয়ে তার যদি বুকে হাত রেখে এটা না বলতে পারি যে তোমার জন্য আছি, তাহলে তো সেই রাজনীতির তো কোনো দাম নেই, তাই না? আর সব থেকে বড় কথা একটাই জিনিস বারবার মনে করি যে ঈশ্বর যেন সবসময় আমাকে মানুষের সাথেই কাজে লাগায়। আর সেখানে কোনো রাজনৈতিক ব্যানার পেছনে থাকলো কি না থাকলো থেকেও বড় কথা, যেন সৎভাবে মানুষের জন্য কাজ করে যেতে পারি। রাত বিরেতে মানুষের যেন মনে পড়ে যে চলো সুজাতা আছে, ফোনটা করি, চেষ্টা তো করবো মানুষের পাশে থাকার। আজকে আমি বাঁকুড়া জেলা পরিষদের যে কর্মাধ্যক্ষ পোস্টেতে ছিলাম, যে সুযোগ সুবিধাগুলি পেতাম, সেগুলি সবই থেকেই আমি আজকে রিজাইন করলাম। আমার নিরাপত্তা রক্ষী বাহিনীকেও আমি গতকালই তাদেরকেও ছুটি দিয়ে দিয়েছি। এবং সর্বোপরি আর আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গেও আজকের থেকে চলা শেষ হলো। রাস্তায় বসে যখন টিচাররা মার খাচ্ছে, কোথাও মনে হতো আমারও গায়ে যেন ছড়িটা লাগছে, বেতটা লাগছে। চোখের সামনে যখন দেখতাম যে অভয়া বিচার পেল না, তার মাকে মারধর করা হচ্ছে, কোথাও যেন মনে হতো আমারই বাড়ির ছোট বোনের বিচার পাচ্ছে না। তো এই বিবেকের দংশনগুলো অনেকদিন ধরেই ছিল। কিন্তু ওই যে বললাম, আমরা সবাই সামাজিক মানুষ, পারিবারিক মানুষ, অনেক বাধা নিষেধ আমরা অতিক্রম করতে পারি না মন চাইলেও। দলকে বহুবার জানানোর চেষ্টা করেছি, সাবধান করার চেষ্টা করেছি, আমার গ্রাসরুটের গন্ধ বোঝানোর চেষ্টা করেছি। তো সেদিন যখন দল শোনার প্রয়োজন বোধ করেনি, কোনো একটি
প্রাইভেট কোম্পানিকে ভরসা করেছে, বা ধরুন কিছু কি বলবো, যারা ধরুন ক্ষতিকারক, যে কোনো দলের জন্যই যেরকম ক্ষতিকারক যারা ক্যারেক্টার হয় তাদেরকে বিশ্বাস করেছে, সেখানে আমার মনে হয়েছে যে আজকে তো আর বলার কিছু জায়গা নেই। আজকে দল ছেড়ে দিলাম বলে আজকে আর সমালোচনা করে তো কোনো লাভ নেই অন্যান্যদের মতন। আর আমি জানেন যে আমার সেরকম ক্যারেক্টারও নয়। আমি চেষ্টা করেছি ক্যারেক্টারের দিক দিয়ে সবসময় ট্রান্সপারেন্ট থাকার। সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে এবারে কি দল পরিবর্তন? না, এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নিইনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুজাতা তো মাঠে ঘাটে রাজনীতি করেই, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের গন্ধ শুনেই পুরো গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াতাম, সেই করেই তো সবাই সুজাতাকে চিনেছে। মানুষের স্বার্থে লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। আর আজকে না এলে রাজনৈতিক কোনো ব্যানার পেছনে নেই, কিন্তু মানুষের সেবা করার জন্য তো কোনো ব্যানারের প্রয়োজন হয় না, মানুষই তো নেতা বানায়। তো আর জনগণের মাঝে থাকলে মানুষ আপনাকে এমনিই ভালোবেসে বুকে তুলে রাখবে। যখন ফোনটা মানুষ করে রাত বিরেতে, অনেক বড় বড় এমপি এমএলএ মিনিস্টারকে না করে যখন সুজাতাকে ফোনটা করে যে দিদি একটু রক্ত লাগবে নেগেটিভ, কি দিদি একটা অ্যাম্বুলেন্স করে দাও, এর থেকে বড় পাওনা তো আর কিছু হতে পারে না। এই যে পথ চলা, মাঝখানে আবার দল ত্যাগ করা, এটা থেকে মনে হচ্ছে না যে কঠিন হলো চলাটা? আমার জীবনে কোন দিন সহজ ছিল দাদা চলাটা, বলুন তো? রাজনীতিতে কোন দিন? আমার জীবনের শুরুটাই তো হয়েছিল কঠিনতম পথ চলা। কোনোদিনই তো জীবনে রাজনীতিতে অন্য অনেকের মতো ফুলে বেছানো পথ পাইনি। আর কোনো দলই এমন সময় করিনি দলের সুদিনে। ঠিক আছে, আপনারা জানেন ভালোভাবে যে দল সদ্য যে দল থেকে ছাড়লাম, সেই দলেরও একটা সময় খুব দুর্দিনের সঙ্গী হয়েছিলাম, গোটা কোচবিহার টু কাকদ্বীপ ছুটেছিলাম। তার আগে যে দলটি করতাম, বর্তমানে যারা শাসক দল, সেই দলটাও যখন করেছি তখন আপনারা জানেন 5টা লোক ভয় নাম উচ্চারণ করতো না দলটির। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পা দিয়ে রক্ত বেরোতো, কত লোকের কত হুমকি ধমকি অত্যাচার কি প্রচন্ড সহ্য করে নি। তারপরেও তো এখনো পর্যন্ত তো টিকে আছি। লড়াই যত কঠিন হবে সুজাতার মনে হয় তত বেশি আমার মুখের হাসিটা দেখতে পাবেন। আপনারা তো জানেন যখনই মুখ খুলেছি ভর্ৎসনার শিকার হয়েছি। এমনকি গত বছর মহাকুম্ভে যখন জয় শ্রীরাম বলেছিলাম, মহাকুম্ভে প্রয়াগরাজে স্নান করে যখন লাইভ ভিডিও করেছিলাম, সেখানেও দলের অনেকে আমাকে তীব্র ভর্ৎসনা করেছিল যে আমি কেন জয় শ্রীরাম বলছি। কিন্তু আমি তো সনাতনী হিন্দু ভারতীয় নারী, আমার কাছে তো হিন্দুত্বটা সবার আগে। তখন আমি যে দলটি বর্তমানে শাসক দলের পশ্চিমবঙ্গে এসেছে, ভারতীয় জনতা পার্টি, যখন আমি করতাম, আপনারা তো জানেন সেই সময়টা ভয়ানক দুর্দিন। 5টা লোক ভয়ে নাম উচ্চারণ করতো না বিজেপি। সেই সময় আমি গ্রামে গ্রামে ঘুরে 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 করেছি। তো তখন যারা শাসক দল ছিল তৃণমূল কংগ্রেসের, প্রচন্ড অত্যাচার সহ্য করেছি। বাড়ি ভাঙচুর, ইলেকট্রিসিটি কাট অফ থেকে শুরু করে পুলিশি হেনস্থা থেকে আপনারা সবাই জানেন যে কি হেনস্থা, কিন্তু তারপরেও আমি ছাড়িনি। একটা ব্যক্তিগত পারিবারিক কারণ কিছু ছিল, আপনারা জানেন কম বেশি, সেই অত্যাচারটা সহ্য করতে পারিনি। তার জন্যই আমার সেই দলটা আমি তখন ত্যাগ করেছিলাম, বিজেপি। এবং তারপরে কিন্তু যে দলে ছিলাম সেই দলেও প্রচন্ড লড়াই করেছি। কিন্তু দেখুন, আমরা তো একটা কথা মনে করি, যারা মাঠে ঘাটে সৎ থেকে একটু পেটে যাদের শিক্ষা আছে, আমরা চেষ্টা করি যে এমন কোনো কাজ করব না যে মানুষ যেন আমাকে থুতু ছোড়ে, এমন কোনো কাজ করব না যে মানুষ পেছনে গালি দেয়। তাহলে এবার গন্তব্য কি আপনার প্রাক্তন স্বামীর দলই? না না, দেখুন, দল তো কারো বাবার নয়, দল তো কারো পার্সোনাল প্রপার্টি নয়। আর আপনারা ওভাবে প্রশ্ন করছেন, দেখুন আমি যেদিন ভারতীয় জনতা পার্টি করেছিলাম সেদিনও তো ওনার দল বলে তো করিনি, লড়াইটা ছিল আমার মানুষের জন্য রাস্তায়। ঠিক আছে, আর হ্যাঁ নিশ্চয়ই আমি সেদিন একটা ব্যক্তিগত সম্পর্কে করেছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে দল কারো পার্সোনাল সম্পর্ক।